দিল্লি অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লি নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে। এখনো বিভ্রান্ত হয়, রাষ্ট্র আর সরকার এক না। আগে রাষ্ট্র ঠিক করেন, সরকার ঠিক হয়ে পড়ে। তোমাদের এই দাবি আমি কিন্তু ভুলে যাবেন না, কিন্তু বিএনপির আমলে আনসারদের জন্য কিন্তু আমি জেল কেটেছিলাম, মনে আছে আপনাদের? কারণ আনসার ব্যাটালিয়ন, আনসারদের অধিকার রক্ষা করার জন্য আমি কিন্তু জেলে কেটেছিলাম। কারণ আমি আনসার ভাইদেরও এখন বলতেছি, আপনারা যে গতকাল যে প্রতি বিপর্যয় ঘটাতে চেষ্টা করেছিলেন, কেন করেছিলেন? আপনাদের বলে দেওয়া হয়েছিল যে আপনাদের সবই মানব। এই সরকার মাত্র এসছে, 2 সপ্তাহ হয়নি, তো কেন গুলো করছেন? গতকাল কিন্তু গুলিও চালানো হয়েছে, আপনারা খেয়াল করেছেন? গুলি শব্দ শুনছেন, আমি তো প্রত্যেকটা মুহূর্ত অনুসরণ করছি আপনারা কি করছে। কিন্তু দেখেন, এটা মোটামুটি সামাল দিচ্ছে, কিন্তু সামাল কিন্তু হয় নাই। কেন সামাল দেওয়া হয় নাই? কারণ এই যে ছোট ভাইটা খুব সুন্দর বললো যে শ্রমিকের কথা বলছে, গরিবের কথা বলেছে, কৃষকের কথা বলেছে। আনসার তো গরিবের সন্তান, আনসার তো গরিবের সন্তান। আজকে কয়েক লক্ষ আনসার আছে বাংলাদেশে। আপনি আনসারের সঙ্গে ছাত্রদের একটা দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, আনসারের সঙ্গে ছাত্রদের দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। এটা আপনি সমাধান করবেন কি করে? আমাকে বলেন না। আমাদেরকে আপনারা রাজনীতি তো ডিনার পার্টি না। একটা গণঅভ্যুত্থান পরিষদ আপনি কি কোনো চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ। এই জন্য প্রথম দিন যখন এই সরকার এসছে, আমি বলেছি অবৈধ চুপ্পুর হাতে শেখ হাসিনার এইসব সেনানায়কদের ক্ষমতায় রেখে দয়া করে আপনারা শপথ গ্রহণ করবেন না। আমি সাক্ষী, আপনারা আমার সাক্ষী থাকবেন। আমি বলেছি আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আপনার। এটা করা যায় না। কেন করা যায় না বলি? কারণ জনগণ বলতে আমরা কিন্তু বুঝি না জনগণ মানে এটা কি আলুর বস্তা? এটা তো আলু বস্তা না, এটা তো বালুর বস্তা নাকি? জনগণ তো সুনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা, একটা অভিপ্রায় নিয়ে সে রাস্তায় নেমেছে। তার অভিপ্রায়টা কি? সে ফ্যাসিস্টের চায় না, এই রাষ্ট্র সে চায় না। খুব ছোট্ট তার আকাঙ্ক্ষা। যখন মুগ্ধ মারা গেল পানি পানি করে, যখন সাইদ মারা গেল 2 হাত তুলে, ওর মনে তো একটা অভিপ্রায় আছে না? এই অভিপ্রায় তো আমরা লিখতে পারি নাই যে আমরা এরকম রাষ্ট্র চাই না। আমাদের সংবিধানটা আছে নাই তো ওই সংবিধান লাথি মেরে ফিরে দেন না কেন? আমি জবাবদিহি করতে চাই, আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কেন দেন না? এত বড় গণঅভ্যুত্থানের পরে আপনি সংবিধানের অধীনে গণঅভ্যুত্থানকে নিলেন কেন? এরপর আমাদেরকে বলা হচ্ছে, উকিলরা বলে একটা তো আইন লাগবে। আরে ভাই, একটা তো আইন লাগবে, তো এই সংবিধান লাগবে। তো ইংল্যান্ড কি করে সংবিধান ছাড়া চলে? কি করে চলে সংবিধান? কানাডা কি করে চলে? নিউজিল্যান্ড কি করে চলে? তো এইসব ফালতু গল্প আমাদেরকে করবেন না প্রতিবিপ্লবের জন্য। এই জন্য আমি ডেকে বলেছি, এটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। আমাদেরকে নতুন করে আবার কিন্তু একত্র হতে হবে, সচেতন হতে হবে। এখন এই প্রতিবিপ্লব একটু পানি নাকি জনগণের মধ্যে রাজনৈতিক দল আছে। এই যে ভাই বললো যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, অবশ্যই বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, খেলাফতের মজলিস অংশগ্রহণ করেছে, হেফাজতে ইসলাম করেছে। প্রত্যেকে জনগণের অংশ। তাহলে এই জনগণের আত্মার রুহানি সম্পর্কটা কি? তার আত্মার সম্পর্কটা কি? তার আত্মার সঙ্গে সিম্পল ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে লড়তেছি আমরা একসঙ্গে। আপনি যখন একসঙ্গে লড়াই করেন, তখন এরপরে আপনি দলের নির্বাচনের কথা বলেন, তার মানে কি? এটাও কিন্তু আপনার আরেক ধরনের ষড়যন্ত্র। দরকার তো নেই, জনগণের তো ক্ষমতায় আছে, কিন্তু জনগণকে আমরা ক্ষমতায় বসাতে পারি না। কেন? আমাদেরকে আবারও ফ্যাসিস্ট হাসিনার অভিপ্রায়ের অভিব্যক্তি, এটা আমাদের সংবিধান আছে। এটা আমি আবিষ্কার করছি না, এটাকে আইনের ভাষায় বলে পপুলার সভারেন্টি। তিনি জনগণের পরম অভিব্যক্তি। আমার সংবিধান লিখে যে কার কাছে থাকে আমি দেখবি এটা লেখা আছে। সেই অভিব্যক্তি রূপে তিনি এসেছেন, মানে তিনি এখন জনগণ, প্রতীকী তিনি জনগণ। ফলে তিনি যখন আসেন, তখন তার প্রত্যেকটা আদেশই কিন্তু আইন, কারণ জনগণের পক্ষে তিনি দান দিচ্ছেন। খেয়াল করেন, যদি আপনি নির্বাচন করেন, তাহলে মেজরিটির রুল আসে, মাইনরিটি না। তার নাকি যারা হেরে যায় তাই ক্ষমতা আসে? ক্ষমতা আসে না। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এই ক্ষেত্রে জনগণ তার অভিপ্রায়ের দ্বারা তাকে নির্বাচিত করেছে, নির্বাচিত করেছে। উনি কিন্তু অনির্বাচিত না, নির্বাচিত করেছে। তিনি কিন্তু জনগণের প্রতি
এই জনগণকে আপনি আবার চুপ্পুর হাতে শপথ গ্রহণ করিয়েছেন যে শেখ হাসিনা যাকে রেখে গেছে, শেখ হাসিনা যে পচা সংবিধান, ফাঁসির সংবিধান রেখে গেছে, তার অধীনে আপনারা তাদেরকে শপথ করিয়েছেন। কেন করিয়েছেন? আমাদের শুরু থেকে বলেছি এটা আপনি করতে পারেন না। আপনি যখন করতে না পারছেন, এখন আপনি কি করবেন? আপনি কি করে এখন খুঁজে বের করবেন আপনার এই কোথায় ছিল আমাদের আয়না? আপনি কি করে এখন র্যাব বিলুপ্ত করবেন? আপনি কি করে সেনাবাহিনী, ঠিক আছে আপনি ডিজি এফআই বদলেন প্রধানকে, তার তো সবই তো তার নিচে যারা আছে সবই তো সেই লোক। আপনি এনএসএ বদলেছেন, সবই তো সেই লোক, কিচ্ছু তো বদল হয়নি। আপনি বাইরে একটা দিচ্ছেন, এটা হলো আমরা কিন্তু আছে, সেটা তো আমরা কি করছি? আমরা কিছু বদলাতে পারছি না। আচ্ছা, সাইবার সিকিউরিটির এক সংশোধন কেন করবো? এটা ফেলে আমি যদি আজকে সরকার এক আদেশে আজই হইতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে কিছু নাই। আচ্ছা, এটা বড় সহজ পদ্ধতি আছে। ওনাকে যদি আমরা প্রধান করতে পারতাম, জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট বানাতে পারতাম, তার আদেশ দ্বারা আমরা বলতাম আজ থেকে বাংলাদেশে যেমনি করে আইন আছে চলবে, কিন্তু আমাদের কিন্তু আছে জনগণের যা কিছু আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ, তার সঙ্গে সাইবার সিকিউরিটি একটা আরো বহু আইন আছে সংঘাতপূর্ণ, তার সঙ্গে র্যাবও বিলুপ্ত হয়ে যেত একটা ঘোষণার দ্বারা। আমরা পারি না এই কাজটা, না পারার কারণে আপনি একটা এনজিও টাইপের, একটা এলিট টাইপের, একটা উকিলদের একটা সরকার পেয়েছে, দিতে পারিনি। আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের জনগণ এখনো বিভ্রান্ত হয়, রাষ্ট্র আর সরকার এক না। আগে রাষ্ট্র ঠিক করেন, সরকার ঠিক হয়ে পড়ে। আপনি তো আগে রাষ্ট্র ঠিক করবেন যে রাষ্ট্রটা আপনি চান। আপনি 1972 সালে যে সংবিধান প্রণয়ন করেছেন, এটা তো বাংলাদেশের জনগণ প্রণয়ন করেন। আপনি জানেন কি দিয়ে? বাংলাদেশের জনগণ কিন্তু এটা প্রণয়ন করে নাই, এটা করেছে পাকিস্তানিরা। আমার কথা শুনে অবাক লাগে, অবাক লাগবে, যেহেতু আমরা এগুলো চিন্তা করতে অভ্যস্ত না। যাদেরকে আপনার পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য পাঠাচ্ছিলেন এলএফ এর অধীনে, তারা এসে আপনাদের সংবিধান লিখছে না? আপনারা লিখছেন? আপনাদের লেখেন তো পাকিস্তানিরা লিখছে। ওনারা বাঙালি হতে পারে, কিন্তু ওনারা তো পাকিস্তানি। আমরা তো নতুন গণপরিষদের নির্বাচন করি নাই, আমরা তো বাংলাদেশ গঠন করি না, এই জন্য গঠন শব্দ। আপনারা অনেকে সংস্কার বলে এই অনেক ভাষা ব্যবহার করে, শব্দটা গঠন, শব্দটা হচ্ছে গঠন। গঠন কি করে করি? এই যে আজকে আমরা এখানে কথা বলছি, যদি আমরা গঠন করতে চাইতাম, তাহলে আমাদের প্রথম কি দরকার ছিল? প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের তার প্রধান দায়িত্ব হচ্ছে একটা কি বলে গঠনতান্ত্রিক সভা। গঠনতান্ত্রিক সভাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, যেখানে একটা রাষ্ট্র গঠিত। এখন রাষ্ট্র গঠনটা কি পরে হবে নাকি এখন থেকে শুরু হবে? এখন থেকে শুরু হবে। কি করে শুরু হবে? এই যে আমরা এখানে কথা বলছি, যদি আমরা গঠনের কাজটা শুরু করতাম, এই সভাকে ঘোষণা দেওয়া যেত এটা একটা গঠনতান্ত্রিক কাউন্সিল। এই কথা ভেবে দেখেন, খুব সিম্পল। জনগণের অভিপ্রায় কি করে বুঝবো? এত সুন্দর সুন্দর কথা বলছি, হাওয়ায় উড়ে বেড়াবে, এটা কোনো অর্থ নেই। আমরা গাল করে চলে যাবো, কেমন শেষ হয়ে যাবে, কেন? তা তো হবে না। যদি আমরা এটাকে বলতাম যে আমরা গঠনতন্ত্র আগে চাই, সবার আগে, আগে রাষ্ট্রকে, তারপর সরকার, তাহলে আমরা এটাকে কি বলতাম? এটা একটা গঠনতান্ত্রিক কাউন্সিল, এবং আমাদের এখানকার পরামর্শ ওই যে গঠনতান্ত্রিক সভা হবে, সে সভা এটা পেশ করতাম, আমরা লিখতাম, নোট করতাম। এত বড় বড় গুরুত্বপূর্ণ লোকদের সময় নষ্ট করে এখানে আসছে, এত সুন্দর বক্তৃতা দিয়েছে যারা এই যে সমন্বয় কমিটির নেতারা, ওদের বক্তব্য কোথায় যুক্ত? আগামী দিনে বাংলাদেশে যে গঠনতন্ত্র প্রণীত হতো, সেখানে আমরা এটাকে পেশ করতাম। এখন আমরা কিছুই না ভাই, আমরা এখন ছাগল, আমরা এখন ভেড়া। এই যে তো জান দিলাম, ছেলে যে প্রাণ দিল, আমরা ছাগল ভেড়ায় ঘুরে বেড়াচ্ছি, এটা করো সেটা করো, ওকে বদলা ওকে বদলা, ওখানে সংসার করো ওখানে সংসার করো। কেন এই কাজটা করতে পারবো? এটা তো করার জন্য আমি এত জীবন দিইনি। তাহলে আপনারা দয়া করে একটু নিজেরা ভাবেন, আপনাদের চিন্তার মধ্যে ত্রুটিটা কোথায় আছে, যেখান থেকে প্রতিবিপ্লব ঢুকে যায়। সরকারটা গুরুত্বপূর্ণ না, আজকে যে আছে কাকে সরাতে পারি না আমরা? আজকে যাকে দিচ্ছেন, আমি কালকে ঠিক যদি আমি
গঠনতন্ত্র প্রণয়ন করে আমার ঠিক লোকটা যদি ওখানে থাকে, রাষ্ট্র যদি আমার হাতে থাকে, আমি তো কালকে বলতে দিই পারি, সমস্যা নেই। কিন্তু রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিই। রাষ্ট্র গঠনে মনোযোগ না দিলে আপনার কিন্তু প্রতারিত হবে। আপনাদের আবারও একটা অত্যন্ত, এবার কিন্তু এটা ব্লাডি হবে, যে তুলনায় জনগণ এখন আপনার জীবন দিয়েছে, অলরেডি এটা রক্তাক্ত, বহু ছেলে মেয়ে পঙ্গু হয়েছে। কারণ দিল্লি অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশ হতে দিতে চাইবে না। শুধু দিল্লি নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না। আপনি ভাববেন না যে তারা বিষয়ে আপনাদেরকে তুলা তুলা করে ভালোবেসে বুকে ধরে দেবে। আপনি ইউ আর ট্রাবল, আপনি আনফর্চুনেটলি আপনি মুসলিম, আপনি তো দুশ্মন পার্সন, আপনি যাই বলেন তবু তারা বলেন এটা জামাত ইসলামী আছে, এটার মধ্যে ইসলামীরা আছে, এটা মৌলবাদীরা আছে না, তারা এটা বলবে, আপনার কথা বলতে দেবে না সে। যদি আপনি এখান থেকে বাঁচতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র গঠন আগে, সরকার পরে। সরকার আমরা অবশ্যই গঠন করব, কিন্তু দুই রকম নির্বাচন আছে সামনে, দুই প্রকার নির্বাচন আছে। একটা নির্বাচন হচ্ছে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন, আর আরেকটা হলো গঠনতন্ত্র প্রণীত হওয়ার পরে, পাশ হওয়ার পরে সরকার নির্বাচন। তার রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে সরকারের নির্বাচনের পর্যন্ত। তাহলে আগে গঠনতন্ত্র পরিষদের নির্বাচন আগে হবে, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে অসুবিধা নেই। রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র প্রণয়নের জন্য অংশগ্রহণ করবে। আমরা এখানে যেমন গঠনতান্ত্রিক কাউন্সিল হবে, তেমনি বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এরকম সভায় জনগণ কি চায়, তাদের অভিপ্রায় কি, তাদের কি ধরনের রাষ্ট্র তারা চায়, এটা কি শুনতে হবে না? আমরা এত বড় ঘটনার পরে শুনতে হবে। সে শোনার মধ্যে দিয়ে আমরা কি করব, আমরা ধীরে ধীরে একটা নতুন বাংলাদেশ, যেটাকে আমরা গঠন করতে চাই, আমাদের অভিপ্রায়ের মধ্যে এটা আছে। আমাদের যারা শহীদ হয়ে গেছে, যারা এখন কথা বলতে পারে না, যাদের পক্ষে আমরা এখন কথা বলছি, তাদেরকে আমরা সত্যিকারের মূল্য দেব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট।